দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 30 মিনিটে এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। আগামীকাল থেকে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হবে সেলিব্রেটিং মুর্তজা বশির। বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30। এই সময়ে প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্রী আবির আব্দুল্লাহর একক আলোকচিত্র প্রদর্শনী ট্রাভেলিং রেইন। সোম থেকে শনি বিকেল 3টা থেকে রাত 9টা। এর সময় প্রদর্শনী চলবে 23 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আমি তোমাকে বুঝাতে চাচ্ছিলাম আর কি যে ও পড়াশোনাটা শেষ করুক, ও ফ্যাশন ডিজাইনিং এ পড়ছে, ও পড়ুক, ও নিজের পায়ে দাঁড়াক, চাকরি করুক বা ব্যবসা করুক, তারপরে যদি মানে আব্বা ও তোকে অনেক কথা বলছে আমি বুঝছি, ও কিন্তু আর 10টা মেয়ের মতো স্বাভাবিক মেয়ে না, বুঝলি, উড়নচণ্ডী। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী তাজ আক্তার দিয়া। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি দীর্ঘ সময় ইউএসএতে থাকছেন, প্রায় 20 বছরের বেশি সময় ধরে, এবং প্রায় প্রতি বছরই বা 1 বছর 2 বছর পর পর দেশে আসা হয় আপনার। এবারেও একটি বিশেষ কাজে এসেছেন, ব্যক্তিগত কাজে, এবং পাশাপাশি আপনি গান করছেন, মানে আইটি সেক্টরে আছেন এবং পাশাপাশি আবার সঙ্গীতটাকেও ধরে রেখেছেন। এটা কি একটু কঠিন হয়ে যায় কিনা ইউএসএর মতন জায়গাটা থেকে? চ্যালেঞ্জিং তো অবশ্যই, কারণ আমার চাকরিটা ফুল টাইম, মানে 9টা থেকে 5টা, কিন্তু ওয়েন ইউ হ্যাভ প্যাশন ফর সামথিং, বলে না যে আমি চেষ্টা করি এর পাশাপাশি সঙ্গীতটা চর্চা করতে। আচ্ছা, রেওয়াজ করার সময়টা কি পান? আমার তো মানে মোটামুটি প্রতিদিন না করতেও পারলেও সপ্তাহে 2-3 দিন চেষ্টা করি করার জন্য। কি ধরনের গান সাধারণত আপনার গাওয়া হয়ে থাকে? আমার জনরাটা আধুনিক, কিন্তু আমি সব ধরনের গানই করি। নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত খুব একটা না, কিছু গান, বাট মেইনলি আধুনিক গান করা হয়। একে তো আইটি সেক্টর, আবার অন্যদিকে হচ্ছে সঙ্গীত, একেবারে বিপরীতমুখী। এই দুটোকে আসলে সমন্বয় করাটা মানে এটা কিভাবে করেন আসলে? মানে যখন আমি আইটি সেক্টরে কাজ করছি ওখানে ফোকাস করছি, তারপরে যখন মানে যখন আইটিতে ফোকাস করছি না, তখন চেষ্টা করি যে যতটুকু সম্ভব গানের পিছনে, যখন যেখানে থাকছি তখন যেখানে যাচ্ছি সেখানে পুরো মনোযোগটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনার কলিগ যারা আছে তারা তো নিশ্চয়ই জানেন যে আপনি গান গেয়ে থাকেন, তো তারা আসলে কতটুকু এক্সাইটেড, বা বাংলা গান তারা কতখানি পছন্দ করে? বাংলা গানের ল্যাঙ্গুয়েজটা বোঝে না, বাট যখন করি তখন খুব এনজয় করে ডেফিনেটলি। আর আমার অ্যাকচুয়ালি ওখানে একটা ব্যান্ড ছিল, অ্যাকুস্টিক ব্যান্ড ছিল, তো আমার সাথে যারা মিউজিশিয়ান ছিল তারা কিন্তু আমেরিকান, তো ওরা কিন্তু আমার সাথে দুটো বাংলা গান শিখেছিল, ওখানের সাথে বাংলা গানের হারমোনাইজেশনও করেছে। তো যখন আমার সাথে কাজ করছিল ওদের যে আগ্রহটা দেখলাম বাংলা গানের প্রতি, ওটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি যে আমাদের যেমন ধনধন্যে পুষ্পে ভরা, আমি ওই গানটার একটা কভার করেছিলাম, তো সেখানে ওরা আবার আমার সাথে ওটাতে হারমোনাইজ করেছিল, তো ওইটা আমার জন্য খুবই এক্সাইটেড ছিল, যেহেতু বাংলাটা ওদের ল্যাঙ্গুয়েজ না, তারপরে ওরা যে আমার সাথে এত ইন্টারেস্ট নিয়ে কাজটা করেছে, এবং গানটা যখন আমি করেছিলাম তখন দর্শকরাও খুব পছন্দ করেছিল। আচ্ছা, আপনি সেখানে আসলে মানে ইউএসএতে থেকে গানটাকে নিয়ে কিভাবে কাজ করছেন?
করছেন? আপনি যেমনটি বলছিলেন যে একটি ব্যান্ড দল ছিল, মানে সাধারণত কি দেখি আমরা যে কোনো সিঙ্গারকে তারা ইউটিউব চ্যানেলে গান রিলিজ করছে, পেজে গান রিলিজ করছে, আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করা হয়? তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি ডিজিটাল প্ল্যাটফর্মটাকে অনেক ধন্যবাদ জানাই। আমি যখন বাংলাদেশ ছেড়েছি অবভিয়াসলি 20 বছর আগে, তখন ছিল অডিও ক্যাসেটের যুগ। হ্যাঁ, আজকে যদি অডিও ক্যাসেটের যুগ থাকতো তাহলে হয়তো আরো আমি কেন আরো অনেক যারা সঙ্গীত শিল্পী আছে তাদের হয়তো বা সেইভাবে মানে অডিও বের করার কোনো সুযোগ হতো না। মানে আপনি যেখান থেকে গান রিলিজ করছেন না কেন পৃথিবীর যে প্রান্তে বসে যে কোনো অডিয়েন্স শুনতে পারছে। সো ডিজিটাল প্ল্যাটফর্মটা হওয়ার কারণে আমাদের মতো যারা আমরা গানকে ভালোবাসি, বাংলা সংস্কৃতিকে ভালোবাসি, তাদের জন্য এটা একটা সুযোগ হয়েছে। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি কিন্তু ইমরান মাহমুদুলের সাথে একটা কাজ করেছিলাম, যত বলি ভালোবাসি। এই গানটি জি সিরিজ থেকে বের হচ্ছে, ওটা কিন্তু আমার ফুললি ডিজিটালি করা। তো আমার বাসায় আমার রেকর্ডিং হোম স্টুডিও একটা সেট আপ আছে। যখন ভাবলাম যে না, গানটাকে আমি সিরিয়াসলি করব, কারণ যখন অডিও ক্যাসেটে যুগ ছিল তখন তো আমাদের সেই সুযোগটা হয় নাই। যখন ইউটিউব প্ল্যাটফর্মটা আসলো তখন ভাবলাম যে না, এবার একটু চেষ্টা করে দেখি। তো আমি কলকাতার যে সাভিদা, ওনার সাথেও কাজ করেছি। তো আমার বেশ কয়েকটা গানের কাজ আমি ফুললি ডিজিটালি করেছি। ওখানে আমাকে মিউজিকের ট্র্যাকটা পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমি সেখান থেকে আমার ভয়েসটা দিয়ে এখানে পাঠিয়েছি। তো থ্যাঙ্কস টু আই উড সে ডিজিটাল প্ল্যাটফর্ম। সেটাই। আপনি বাংলা গানের পাশাপাশি কি ইংরেজি গানটাও গাওয়া হয়ে থাকে মাঝে মধ্যে? ইংলিশ গান কিছু করেছি, যেহেতু ওখানে আমার অডিয়েন্সটাও ওখানে ম্যাক্সিমামই আমেরিকান। যে মানে যে যদি বাংলাদেশি কোনো অ্যাসোসিয়েশনে কোনো প্রোগ্রাম হচ্ছে সেখানে মেইনলি বাংলা করা হচ্ছে, কিছু হিন্দি গানও করা হয়েছে। আবার যদি আমি কিছু কিছু জায়গায় পারফর্ম করেছি যেখানে আমার 90% অডিয়েন্স ছিলেন আমেরিকান, অন্য দেশের। তো সেক্ষেত্রে আবার ইংলিশ গান একটু বেশি করা হয়েছে। স্টেজ শো করা হয়ে থাকে? হ্যাঁ, কিছুটা করেছি, তবে আমার আবার গ্যাপ কিছুটা চলে এসেছে, কিছুটা গ্যাপ হয়েছিল। সেটা কি চাকরির জন্য মনে হয়? চাকরির জন্য, আবার কিছুটা পার্সোনাল প্রবলেম ছিল, তো সব মিলিয়ে আমার মাঝখানে একটু গ্যাপ চলে এসেছিল। আপনি যখন রেওয়াজ করেন তখন কি তানপুরা না হারমোনিয়াম কিসে বেশি রেওয়াজ করা হয়? আমি কিবোর্ডে করা হয়, ওখানে আসলে হারমোনিয়ামটা নিতে পারিনি, কিবোর্ডেই করা হয়। কিবোর্ডে জাস্ট কর্ড দিয়ে যতটুকু সম্ভব। আবার মাঝে মাঝে খালি গলায় গান করতে থাকি, কাজ করছি, রান্না করছি, গান গাচ্ছি, এরকম আর কি। গানটা সব সময় থাকে আসলে, জীবন জুড়ে প্রতিটি মুহূর্তে থাকে। এই যে জীবন জুড়ে প্রতিটি মুহূর্তের যে গান, সেটা তো নিশ্চয় অনেক আগে থেকে শুরু হয়েছে, অনেক ছোটবেলায় গান শিখেছেন আপনি নিঃসন্দেহে। কেন গানকে ভালো লাগলো? নিশ্চয় কাউকে দেখে আমি অনুপ্রাণিত হই, কারোর গান গাওয়া দেখে ভালো লাগে, তখন মনে হয় যে আমি গান গাইতে চাই। সেটা সেই ব্যক্তিটা কে ছিলেন? এখানে আসলে একটা মজার কাহিনী আছে। তো তার আগে আমি বলতে চাই যে আমার যারা ইন্সপাইরেশন তারা হচ্ছে শ্রদ্ধেয় রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন এবং লতা মঙ্গেশকর। তো ছোটবেলার থেকে ওনাদের গান শুনেছি। আমার মা টুকটাক গান করেন, তার গানের প্রতি অনেক প্যাশন। তো হাতে খড়িটা আসলে মার কাছে হয়েছে। হ্যাঁ, তো তারপরে আমি আমার সুযোগ হয় শ্রদ্ধেয় খন্দকার নূর আলম, উনি মারা গেছেন। তো ওনার কাছে আমি 6 মাসের ক্লাসিক্যালের একটা চর্চা করেছিলাম। হ্যাঁ, আমার মাই ধরেন অনেক মানে ধরে বেঁধে গান শিখো, রেয়াজ করো, ভোরবেলা 6টার সময় উঠো, যেটা আমি বিদেশে যাওয়ার আগের কাহিনী বলছি। তো গানটা দিয়ে যে কিছু হবে সেটা আমি প্রথমে রিয়েলাইজ করলাম যে আমি স্কুলে প্রোগ্রামগুলোতে, আমি অগ্রণী স্কুলের ছাত্রী ছিলাম। তো যখন ওখানে ওই যে সাংস্কৃতিক সংগঠন হতো তখন গান করতে বলে, যেহেতু গান টুকটাক পারতাম তখন গানের অনুষ্ঠানগুলো করতাম। তো আমার টিচাররা আমার গান অসম্ভব পছন্দ করতো এবং কোনো প্রোগ্রাম হলেই আমাকে ডেকে নিয়ে আসতো। তারপর দেখা যেত যে অ্যাসেম্বলি হতো যখন আমাদের জাতীয় সঙ্গীত, তখন দেখা যেত সবাই লাইন ধরেছে, আমাকে মাইক ধরে ডাকা হতো, দিয়া তুমি সামনে আসো, এসে করো। তো সেখান থেকে কিন্তু অনুপ্রেরণাটা বেড়ে গেল না যে হয়তো হচ্ছে কিছুটা, গান গাইলে যে এরকম হাততালি পাওয়া যায় ওই ব্যাপারটা কাজ করতো। সেটা আমি ধরলাম যে না, মানুষ পছন্দ করছে। আসলে আপনার কিন্তু মোটিভেশন আসার জন্য ইউ নিড সাম কমপ্লিমেন্ট, না হলে কিন্তু মোটিভেশনটা আসবে না। কিছুটা ভ্যালিডেশন দরকার পড়ে। ভ্যালিডেশন তো অবশ্যই লাগে। তারপরে আমি স্কুলের প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করলাম। তারপরে ভিকারুনেসায় আমি, ওখানে তো সবসময় মানে সঙ্গীত চর্চাটা খুব সিরিয়াসলি না হতো, ওখানে আমি আধুনিক গানের কম্পিটিশনে প্রথম পুরস্কার পাই। তো সেখানে জাজ ছিল সুবীর নন্দিদা এবং কনক চাপা। তো আমি যখন আমাকে যখন ওনারা নাম বললো, যে যখন দেখলাম যে আমি প্রথম পুরস্কার পেলাম, তখন আমার প্রোগ্রামের পরে আমাকে কনক চাপা উনি এসে আমাকে জড়িয়ে ধরলেন। তো আমাকে বললো যে তুমি গানটা চর্চা করো, তুমি ছেড়ো না। হ্যাঁ, তো সেখান থেকে আমি
অনেকটা অনুপ্রেরণা পাই, অনেক মোটিভেটেড হয়ে ঠিক আছে তাহলে হয়তো কিছুটা হবে। তো যাই হোক, তারপরে আমি নর্থ সাউথে পড়াশোনা করেছি কিছুদিন বাইরে যাওয়ার আগে। তো সেখানে একটা ইন্টার প্রাইভেট কম্পিটিশন হয়েছিল বাংলাদেশের যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, ওখানে আমাকে নর্থ সাউথ থেকে আমাকে পাঠালো, ওখানে আমি জাতীয় পুরস্কার পাই গানে। তাহলে তো বেশ কিছু অর্জন আছে কিছু, হ্যাঁ। তো সেখান থেকে মোটিভেশনটা আসলে অনেকটা পাওয়া। কিন্তু যেহেতু তখন এর মধ্যে আমার আবার অ্যাডমিশন লেটার চলে আসে, মানে একটা মজার ব্যাপার হচ্ছে তখন রুনা লায়লা এবং লতা মঙ্গেশকরের পুরোনো দিনের কিছু হারানো গান দিয়ে আমি সঙ্গীতার ব্যানার থেকে আমার একটা অ্যালবাম বের হয়েছিল 12টা গানের। এটা কত সালের কথা? এটা অনেক আগে, 2000-এরও আগে। আচ্ছা। তো অ্যাকচুয়ালি 1999 এরকম। আচ্ছা। তো তারপরে আমি ওই অ্যালবামটা বের হওয়ার পরে আমার যেটা হয় যে আমি তখন তো নতুন আমি যে একটা গান বের হলে এটার কিন্তু প্রমোশনটা ইজ এ বিগ ডিল। মানে একটা গান কিন্তু প্রমোশন ওভাবে না হলে ওভাবে তো দর্শকদের কাছে পৌঁছায় না। তো আমার ওরকম প্রমোশন করার সুযোগটা হয়নি আমার। এর মধ্যে আমি আবার আমেরিকাতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, আইটিতে। তো আমার অ্যাডমিশন লেটার চলে আসে। তো ওটা গান বের হওয়ার প্রায় 6 মাসের মধ্যে আমি তখন চলে যাই দেশের বাইরে। পুরো মনোযোগটা গানে তখন আমার মানে পুরাই সবকিছু তখন আমার মানে নর্থ অ্যান্ড সাউথ হয়ে যায়। তো তখন ওই গান ওখানে প্রায় 25,000-এর মতো অডিও ক্যাসেট আমার বিক্রি হয়েছিল, আমার মনে আছে সেটা। তারপর তো আমি চলে যাই, ওখানে যাওয়ার পর তো ফুললি পড়াশোনার পিছনে 100% আমার ওখানেই সময় দিতে হয়েছে, ওখানে পার্ট টাইম জব করতে হয়েছে। মানে তখন আমার একটা গ্যাপ চলে আসে। লাইফটা তখন অনেক রোবোটিক হয়ে যায়। একদমই রোবোটিক, হ্যাঁ। মানে ভিন্ন দেশ, ভিন্ন কালচার, সবকিছুর সাথে অ্যাডজাস্ট করাটা, বাবা মা ফ্যামিলি সবাইকে মিস করছিলাম অবভিয়াসলি। তো ওখানে আমার 1 বছর তো শুধু মানে অ্যাডজাস্ট করতেই চলে যায়। ওই স্ট্রাগলটা করতেই হয় আমার কাছে মনে হয়। দেশে থাকতে কি তখন স্টেজ শো গুলো করা হতো? দেশে থাকতে, হ্যাঁ, দেশে থাকতে ওসমানী মিলনায়তনে আমাদের প্রোগ্রামগুলো হতো। নর্থ সাউথে আমাদের একটা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হতো, ওখানে প্রত্যেকটা মানে প্রোগ্রামেই পারফর্ম করা হয়েছে। এই যে গানের সাথে একটা লম্বা সময় এটা থাকে না, প্রত্যেকটা শিল্পীর জীবনে কিছু আপস অ্যান্ড ডাউনস থাকে, অনেক স্ট্রাগল থাকে। কি মনে হয় যে সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গাটা কোনটা ছিল? আমার জন্য চ্যালেঞ্জের জায়গাটা ছিল, আমি একটু আমার চাইল্ডহুডে ফেরত যাচ্ছি। I actually grew up like a prisoner. মানে আমার বাবাও তখন প্রিজন ডিপার্টমেন্ট ম্যানেজ করতেন। তো আমার আসলে গণ্ডিটা ছিল 4 দেয়ালের মধ্যে, আমাদের সরকারি বাসভবনগুলো ছিল, তো সেখানে ওই যে চারিদিকে দেয়াল থাকে, ওভাবেই কিন্তু আমার বেড়ে ওঠা। আর অনেস্টলি মানে তখনকার সময়, আমি 20 ইয়ার্স আগের কথা বলছি, যে তখন বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রি, সঙ্গীতাঙ্গন বলেন বা অভিনয়ের যে ক্ষেত্রটা বলেন বা অভিনয় সেক্টর বলেন বা নাচের সেক্টর বলেন, তখন কিন্তু এখন শ্রোতারা বা এখন আমাদের সমাজটা মানে মিডিয়ার এনভায়রনমেন্টটাকে যতটা পজিটিভ হিসেবে নিচ্ছে, ওই সময় কিন্তু অনেক কনজারভেটিভ ছিল। তখন কিন্তু এতটা মানে ফ্যামিলি থেকে অ্যাকসেপ্টেন্সটা খুব একটা ছিল না, মানে একটা ভয় ছিল যে যেহেতু তখন কিন্তু ওরকম মানে সবাই ওরকম ভাবে মানে পজিটিভ সাপোর্টটা ছিল না। তো দেখা যেত না, আমাকে গান শেখানোর ব্যাপারে আমার বাবা মার মানে অসম্ভব সাপোর্ট ছিল, কিন্তু যে ক্ষেত্রে হচ্ছে যে বাইরে গান করা, হ্যাঁ, তো সেইটাতে একটু চ্যালেঞ্জ ছিল। তো আমি গান করেছি ওই ঘরোয়া পরিবেশে, মানে ফ্যামিলির মধ্যে নিজেদের জন্য গান, তো গান শেখাও হয়েছিল নিজেদের জন্য। তো বাবার কি এটা নিয়ে অভিযোগ ছিল? বাবা কি চাইতেন না যে আপনি গানটা বাইরে করেন এরকম কিছু? না, আব্বু হয়তো একটু ভয় পেত, হ্যাঁ, কারণ তখন ওই যে সবাই একটু, কারণ যে অতি ভালোবাসা থেকে যেটা হয় তখন আব্বু, কিন্তু বাবা মার গানের সাপোর্ট অনেক ছিল, কিন্তু যে বাইরে প্রফেশনালি করা সেই ক্ষেত্রে তখন আসলে আমার মনে হয় সব প্যারেন্টসরাই এভাবেই চিন্তা করতো, না তুমি পড়াশোনার পিছনে ফোকাস করো। এখন অনেকেই মডারেট ওয়েতে চিন্তা করতে পছন্দ করে। এখন তো আমার বাবা তো সবার আগে মানে গান করলে সবচেয়ে বেশি এক্সাইটেড হয়ে যায়। বেশ কিছু মৌলিক গানের কাজ করা হয়েছে। তো প্রত্যেক বছর যখন দেশে আসেন তখনই কি মৌলিক গানের কাজগুলো করা? মৌলিক গানের কাজ করি, কিছু কাভারের কাজ করি, আবার ওখান থেকেও কিছু কাজ করি। আচ্ছা, এমনি প্ল্যানিংটা কি আসলে লাইফ নিয়ে, গানকে নিয়ে? আমার তো ইচ্ছে যে দর্শকদেরকে ভালো ভালো গান দেওয়া, আর প্রকৃত শিল্পী হওয়াটা অনেক সাধনার ব্যাপার। তো আমি সাধনাটা চালিয়ে যেতে চাচ্ছি, দর্শকদেরকে কিছু ভালো ভালো গান দিতে চাচ্ছি, আর বাকিটা দর্শকদের উপরে।
সেটাই, মানে নিজের কাজটা নিজে করে যাব, শ্রোতা দর্শকরা কিভাবে গ্রহণ করবেন কি করবেন না সেটা আসলে পরের আর বিষয়। কিছুটা তো ভাগ্য। আর সেটা তো ইন্সপিরেশন থাকেই যদি ভালো একটা রেসপন্স ভালো একটা রেসপন্স পাইলে তো অবশ্যই ইন্সপায়ারেশন। আর একটা গান ভালো হওয়ার পিছনে যেমন একজন গীতিকার, একজন সুরকার এবং যে গানটি গাইছেন তাদের একটা সম্মিলিত প্রচেষ্টা, তো ওটা যদি ভালো হয় আর সেক্ষেত্রে শ্রোতাদের যদি সাপোর্টটা পাওয়া যায় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো। অবশ্যই আমরাও সেটাই প্রত্যাশা করি যে সেই এগিয়ে যাওয়ার পথটা যেন মসৃণ হয়। অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আর আমি এনটিভি কর্তৃপক্ষকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।